আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 6 এর গণিত একদম ধারাবাহিকভাবে সহজ উপায়ে। আমি চেষ্টা করব প্রতিটি অধ্যায়, প্রতিটি টপিক তোমাদের খুব সহজ ভাষায় বোঝাতে। তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর প্রশ্ন থাকলে কমেন্ট করবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমেই সূচিপত্রটি দেখে নিব। এখানে আছে শিরোনাম, অধ্যায়। এখানে অধ্যায় আছে 8টি এবং প্রথম অধ্যায়ে আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। দ্বিতীয় অধ্যায়ে আছে অনুপাত ও শতকরা। তৃতীয় অধ্যায়ে আছে পূর্ণ সংখ্যা। চতুর্থ অধ্যায়ে আছে বীজগণিতীয় রাশি। পঞ্চম অধ্যায়ে আছে সরলকরণ। ষষ্ঠ অধ্যায়ে আছে জ্যামিতির মৌলিক ধারণা। সপ্তম অধ্যায়ে আছে ধারাবাহিক জ্যামিতি। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। তো আমরা শুরু করব প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা দিয়ে। প্রাচীন মানুষেরা বিভিন্ন বস্তু ও জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিসের হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার কাজ আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 100, 200 এভাবে কোটি পর্যন্ত। আচ্ছা, এটি একটু গুরুত্বপূর্ণ, দেখে নিই। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রকৃত সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে। অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? অঙ্ক পতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। অঙ্ক পতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকেই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এবং 0 এই 10টিকে বলা হয় অঙ্ক। আবার এগুলো সংখ্যাও, এগুলো অঙ্কও এবং এগুলো সংখ্যাও। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। শুধু 0 বাদ দিয়ে 1 থেকে 9 পর্যন্ত সব হলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। অর্থাৎ 0 বাদ দিয়ে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয় এবং শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্কের পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। তাহলে অঙ্কপতন কাকে বলে আমরা বুঝলাম। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপতন বলে। অঙ্কপতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। অঙ্কপতনে 10টি প্রতীক অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এবং 0 এ হলো 10টি প্রতীক ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর
রীতি বলা হয়। তোমরা যখন ইন্টারে উঠবা তখন তোমাদের আইসিটি বইতে দশমিক সংখ্যার পাশাপাশি বাইনারি সংখ্যা পাবা। তখন দেখতে পারবা যে বাইনারি সংখ্যা হচ্ছে ২ ভিত্তিক এবং আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে ১০ ভিত্তিক বা দশমিক সংখ্যা। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এ এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্ক তার সক্রিয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের ১০ গুণ অর্থাৎ ততক ১০ প্রকাশ করে। ধরো যে ১ লেখা আছে ১, এই ১ কি করে তার সক্রিয় মান প্রকাশ করে। এখানে যদি আমরা ২ লিখি তাহলে এটি হলো ২১, অর্থাৎ এই ১-এর ১০ গুণ হচ্ছে এই ২, অর্থাৎ ১০, এই ২ এর মান হচ্ছে ২০, অর্থাৎ এই ১-এর ১০ গুণ বেশি। ঠিক আছে? তাহলে এই ১টা তার নিজস্ব সক্রিয় মান প্রকাশ করে। যেমন ১, ডান পাশে যা আছে ১ একই আছে। আমরা যদি লিখি ৩৪ তাহলে ডান পাশে যে আছে ৪, এই ৪ কিন্তু ৪ ঠিকই আছে, তার সক্রিয় মান ঠিক আছে। কিন্তু এই যে ৩, এটি হচ্ছে দশকের ঘর, এই ৪ এর ১০ গুণ হচ্ছে এই ৩। ঠিক আছে? বুঝতে পেরেছো? তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের ১০ গুণ বা সক্রিয় মানের শতগুণ অর্থাৎ শতক প্রকাশ করে থাকে। যেমন এখানে যদি আমি লিখি ১, ১, ১, তাহলে সর্বডান এটা হচ্ছে তার সক্রিয় মান, অর্থাৎ এটি হচ্ছে ১, এর সক্রিয় মানও ১, কিন্তু তার যে আমরা এক ঘর যদি বাম দিকে যাই এটি হচ্ছে ১, তাহলে এটি হচ্ছে এই ১-এর ১০ গুণ, এই ১-এর ১০ গুণ। আবার এই ১ থেকে এই ১ হচ্ছে এটার ১০ গুণ। আবার এই ১ এই ১-এর হচ্ছে ১০০ গুণ বা শতগুণ, অর্থাৎ এই ১-এর মান হচ্ছে ১০০ আর এই ১-এর মান হচ্ছে ১০। বুঝতে পেরেছো? এরূপ কোন অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর ১০ গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। লক্ষ্য করি যে কোন সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন এখানে আছে ৩টি ৩, সংখ্যাটির সর্বডানে ৩, এর স্থানীয় মান ৩ এবং ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৩, এর মান হচ্ছে যথাক্রমে ৩০ ও ৩০০। যেমন ধরো এখানে একটা ৩, এখানে একটা ৩, এখানে একটা ৩, তিনটা ৩ লিখলাম, তো এই ৩ এর মান হচ্ছে ৩, কিন্তু এই ৩টা আছে দশকের স্থানে, তো এই ৩ এর মান হচ্ছে, এই ৩ এর জায়গায় আমরা ৩ লিখব এবং এই পাশে একটা সংখ্যা আছে এর বদলে এটি হয়ে যাবে ০, অর্থাৎ এই ৩ হচ্ছে ৩০ এবং এই যে এই ৩ হচ্ছে, এই ৩ এর জায়গায় ৩ লিখব এবং ডান পাশে দুইটা সংখ্যা আছে এর বদলে আমরা দুইটা ০ দিয়ে দেব ৩০০। তাহলে সর্ববামে ৩ হচ্ছে ৩০০ এবং তার আগে ৩ হচ্ছে ৩০ এবং সর্বডানে ৩ হচ্ছে ৩। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বীয় মান একই থাকে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে সবার বাম পাশে যে ৩টা আছে ওটার সাথে ১০০ গুণন করলে ৩ গুণন ১০০ ৩, তাহলে এটার মান বের হবে কত? ৩০০। অর্থাৎ ৩ ১০০ ৩০০ হয়। এর পরবর্তীতে যেটি আছে যে দশকের স্থানে যেটা আছে তার সাথে ১০ গুণন হবে, তাহলে এটা হবে ৩০ এবং এই যে ৩ সবার ডান পাশে এর মান হবে শুধু ৩। দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যা ডান দিক থেকে প্রথম
দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক করে প্রকাশ করে। চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। অর্থাৎ আমাদের যে একক দশকের যে সূত্রটি আছে আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সূত্র অনুযায়ী আমরা প্রথম ডান দিকেরটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। অর্থাৎ এইভাবে যে আমরা আগে যে সূত্রটি পড়ে আসছি এটি হচ্ছে দেশীয় রীতিতে সংখ্যা গণনা করার একটি পদ্ধতি। একের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি, কিন্তু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে। যেমন এটি হচ্ছে 2 দিয়ে যদি আমরা 5 লিখি এটির নাম হচ্ছে 25, 3 দিয়ে 8 লিখলে এটির নাম 38, 7 দিয়ে 1 লিখলে এটি হয় 71 পড়া হয়। যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরে 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100। যদি 2 থাকে শতকের ঘরে তাহলে 200, যদি 3 থাকে তাহলে 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরে অঙ্কগুলো শতকের ঘরের মতো করেই পড়তে হয়। যেমন 5000, যদি হাজারের ঘরে 5 থাকে আমরা বলি 5000, যদি হাজারের ঘরে 7 থাকে আমরা বলি 7000। অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া হয় না। এই যে অযুত, এই অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুতের হিসেবে অযুতের ঘরের অঙ্কগুলোকে অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজার ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। অর্থাৎ আমরা জানি অযুত ও হাজার এই দুটো মিলে হচ্ছে হাজারের ঘর। অর্থাৎ যে অযুতের ঘরে যা থাকবে তা অযুত না পড়ে তা হাজার হিসেবে পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 ও হাজারের ঘরে 5 থাকলে দুইটি মিলে দুই ঘরে অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়। যেমন নিযুতের ঘরে 8 এবং লক্ষের ঘরে 3 থাকলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলেই পড়া হয়। কোটির ঘরে বাম দিকে সব ঘরের সংখ্যাগুলোকে কোটির সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। অর্থাৎ 4 এর অধিক সংখ্যা যদি আমরা লিখি, 4 এর অধিক অঙ্ক যদি আমরা লিখি তা সঠিকভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। কমা ব্যবহারের নিয়ম ক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা প্রথমবার কমা ব্যবহার করব যে 3 অঙ্ক পরে প্রথম কমা, এরপরে 2 ঘর পর পর করে আমরা কমা ব্যবহার করব। এটি আমি কমা বসিয়ে দেখিয়ে দিয়েছি। সমাধান: ডান দিক থেকে 3 ঘর পর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা। এই যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, প্রথমটা দিয়েছে ওরা 3 ঘর পরে একটা কমা, এরপর 2 ঘর পর পর করে কমা। এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 78 কোটি। দেখতে পাচ্ছ এই যে কোটির ঘরে যে 78 আছে, তাহলে এটি হচ্ছে 78 কোটি। নিযুত ও লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলে হচ্ছে 75 লক্ষ। অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলে হচ্ছে 47,000। শতকের ঘরে 3 আছে, তাহলে 300। দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত, এই দুটি মিলিয়ে পড়তে হবে। তাহলে দুইটি মিলিয়ে হবে 21। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7 কোটি
5,90,007। তাহলে আমরা যখন সংখ্যায় কোনো অঙ্ক লিখব তখন আমরা একক দশকের সূত্রটার দিকে খেয়াল করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই সূত্রটি আমরা আমাদের চোখের সামনে রেখে দিব অথবা একটা খাতায় আমরা রাফ করব। এখন দেখব যে 7 কোটি, তাহলে 7 কোটি আছে, তাহলে আমরা কোটির ঘরে লিখব 7। তারপরে হচ্ছে কোটির পর হচ্ছে 5 লক্ষ। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে লক্ষের ঘর হচ্ছে 2টা, লক্ষের ঘর হচ্ছে 2টা, কিন্তু এখানে শুধু 5 লক্ষ আছে, তাহলে আমরা লক্ষের ঘরে 5 লিখে দেব এবং নিযুতের ঘর আমরা 0 করে দেব। তারপর আছে 90,000। তাহলে আমরা জানি যে হাজারের ঘর 2টা, এই 2টা মিলে হাজারের ঘর। তাহলে যেহেতু 90 2 সংখ্যা, সেহেতু আমরা অযুতের ঘরে 9 লিখবো, হাজারের ঘরে 0 দিয়ে দেব, তাহলে হচ্ছে 90,000। এরপরে শতক নেই। শতক না থাকলে আমরা অঙ্কে যখন কোনো কিছু না থাকে সেটা বোঝানোর জন্য আমরা 0 ব্যবহার করি। তাহলে এখানে দিয়ে দেব আমরা 0। এবং আছে 7, দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে দশকও আমরা 0 করে দেব। এরপর 7 আছে, এককের ঘরে আমরা 7 লিখে দিব। তো এটা যদি আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি যে 7 কোটি আছে, তাহলে 7 লিখলাম, এরপরে 5 লক্ষ আছে, এরপরে 5 লিখলাম, এরপরে আছে 90,000, আমরা যদি 90 লিখি, এরপরে আছে কত 7, আমরা যদি 7 লিখি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যদি আমরা গুনি যে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটি হচ্ছে মাত্র 75,000। তো আমরা সংখ্যাগুলো মেলানোর জন্য অবশ্যই আমাদের এক্ষেত্রে 0 ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা যদি এভাবে 0টা ব্যবহার না করি তাহলে আমাদের সংখ্যাটা কোনোভাবেই মিলবে না। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই, এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই সংখ্যাটি। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা যখন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব তখন আমরা 7টি 9 লিখবো। এইভাবে 7টি 9 লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 5টি 9 লিখব, তাহলেই হয়ে যাবে। কিন্তু যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা আগে 1 দেব, তারপরে 0 দেব। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বললে আগে 1, তারপরে 2টা 0। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বললে আগে 1, তারপর 3টা 0। অর্থাৎ প্রথমটি হবে 1 এবং পরের গুলো হবে 0, কারণ শুধু শূন্যের কোনো মান নেই, সেজন্য আমরা প্রথমটি 1 লিখে তারপরের গুলো 0 দিয়ে দেব। তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমটি আমরা 1 দিয়ে, পরের গুলা দেখেন এখানে 6টি ওরা 0 দিয়ে দিয়েছে। তো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, অঙ্ক পতনে যে কোনো স্থানে 9 স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পর লিখলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। নির্ণয়ে বৃহত্তম সংখ্যা 7টি 9। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি 0ই থাকে। সুতরাং সর্ববামে 7 ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এত। তো বন্ধুরা আজকে ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।